নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সোমবার। আজকে সকালটা শুরু হলো এই সুন্দর জবা গাছটার কাছে। বিয়ের পর এই ফুল গাছটাতে ফুল প্রথম ফুটলো। এদিকটাতে একটু রোদ কম আসে, সেই জন্যই বোধহয় গাছটাতে ফুল আসেনি। আর তাছাড়াও প্রচণ্ড শীতের সময় সব জবা গাছগুলো তো ফুল দেয়নি। যেমন এই জবা গাছটাতে গোটা শীতকালটাতে একটা ফুলও আমি ফুটতে দেখিনি। এই জবা গাছটার ঠিক পাশে যে গাছটা ছিল সেটাতে বরং ফুল হয়েছে দেখেছি আমি, কিন্তু এই জবা গাছটাতে একটা ফুলও হয়নি। যাই হোক, এখন সকালবেলায় বাজে এখন 7টা সাড়ে 7টার মতো। একটু চা বানালাম এখন আমার আর মায়ের জন্য নিয়ে নিচ্ছি। বাবা আর ওর খাওয়া হয়ে গেছে, আজকে দাদাও আসবে। আজকে এরপর আমি একটু পড়তে বসবো, আর তারপর আজকে আর অনলাইনে ক্লাস নেই, একটু রান্না বান্না করবো আজকে। আর সন্ধ্যের দিকে আজকে একটু গজা বানানো শিখবো। আমি গজা বানাতে জানি না, তবে খুব ছোটোবেলায় আমার মনে আছে একবার বাবা গজা বানিয়েছিল। আর বাবা না অনেক রকম মিষ্টি বানাতে জানে। ও একটা কুলফি এনে দিল আমাকে, আইসক্রিম যাচ্ছিল, তো আমি বললাম এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তারপর মা ওকে পাঠালো আইসক্রিম আনতে, ওই দিল আমাকে এনে। আর আমি আইসক্রিম খাবো বলে বাবাও আনতে চলে গিয়েছিল আইসক্রিম। তো তারপর আলটিমেটলি আমার হাতে এলো কুলফি আর আমি ওটা খেলাম। দুপুরে আজকে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছিল, আর এখন মা গজা বানাচ্ছে। মা তারপর আমি এনাক্ষীদিকে ফোন করেছিল, তারপর ও এলো, আর এখানে মার প্রিয় সিরিয়াল দেখতে দেখতে গজা বানাচ্ছে। এনাক্ষীদি এসে তারপর আবার শুরু করলো মাখা। গজাটার যে ময়দাটা মাখতে হয় সেটাই এখন মাখছে। আমি নতুন নতুন শিখছি, জানি না, আমি এর আগে কখনো আমি সেইভাবে বানাতে দেখিনি পুরোটা। ছোট যখন ছিলাম আপনাদের বললাম বাবা একবার বানিয়েছিল, কিন্তু আমার সেই বিষয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই, কারণ আমি তখন অনেকটাই ছোট ছিলাম। এই যে এরকমভাবে কেটে কেটে মাখতে হয়, এরকম মোটামুটি 9-10 বার করলো এনাক্ষীদি। তারপরে গিয়ে গজার যে শেপ সেটা আসলো। না হলে হবে না, আমি জানতামই না এইভাবে তৈরি করতে হয় গজা। আমি ভেবেছিলাম ভীষণ ইজি একটা জিনিস। যাই হোক, চলুন এখন আপনারাও একটু দেখুন কিভাবে গজাটা বানানো হচ্ছে। যদিও কালকে আমার রসগোল্লাটা একদমই আমি বানাতে পারিনি, ভীষণ পুরো ফেল হয়ে গেছে। রসগোল্লাটা যে এরকমভাবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমি একবার ছোটোবেলা ঠিক নয়, তখন সেই নতুন নতুন রান্নাবান্না করতে শিখছি। তখন আমাদের গরুর একটা বাছুর হয়েছিল, তো সেই জন্য তখন আমি রসগোল্লা বানিয়েছিলাম প্রথমবার। রসগোল্লাটা কড়াইতে দেওয়ার পরই একদম মানে যে মূল মিষ্টি সেখান থেকে ছানা আলাদা হয়ে গিয়েছিল। এরকম চিনির জলে ছানা এরকম পুরো একদম আলাদা হয়ে গিয়েছিল, একদম তালগোল পাকিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার যখন করি তখন হয়। তো এইভাবেই আমি তৈরি করেছিলাম। একদম কর্নফ্লাওয়ার তখন আমি দিইনি, এবারে যেমন কর্নফ্লাওয়ার পাউডার দুধ দুটোই আমি অ্যাড করেছিলাম, সেবারে শুধু ছানাটা মেখে তৈরি করেছিলাম। দ্বিতীয়বার হয়েছিল। তবে একটা জিনিস ঠিক, যে বাবা মেজো কাকা সবসময় উৎসাহ দিত আমাকে রান্না বান্নায়, সে যত খারাপই হোক খেয়ে বলতো যে ভালো হয়েছে। যার কারণেই যতটুকু রান্না এখন টুকিটাকি পারি, সব পারি একদমই নয় এটা, সব কিছু পারি না আমি। যেটুকু পারি শুধুমাত্র বাবা মেজো কাকুর জন্যই পারি। কারণ রান্নাতে সত্যি কথা বলতে যে ইচ্ছে শক্তিটা প্রচণ্ড দরকার হয় প্রথম রান্নাবান্না শেখার ক্ষেত্রে, সেটা বাবা মেজো কাকুর উৎসাহ ছাড়া একদমই হতো না। খারাপ রান্না ভালো বলার কারণেই আজকে একটু আধটু রান্না করতে পারি। এই যে একদম মাখা হয়ে গেছে গজার যে মূল ডোটা, এরপর এটা পিস পিস করে কেটে নিচ্ছে, আর মাঝখানটায় একটু চেপে চেপে সোজা করে নিচ্ছে এনাক্ষীদি। আমি যেটা দেখছি সেটাই বলছি, আমি একদম কাছেই বসেছিলাম যাতে করে আমি একদম শিখতে পারি, প্রত্যক্ষ করতে পারি। এনাক্ষীদি বলছিল একবার সরাসরি না দেখলে এটা বানানো খুব মুশকিলের হয়ে পড়ে। তো দেখলাম মোটামুটি এটা, এরপর মনে হচ্ছে বানাতে পারবো। একবার না বানালে বলছি না আপনাদের যে এখনই পেরে যাব, কারণ একবার বানাবো তারপর আপনাদের বলবো যে আমি শিখে গেছি বানাতে। আজকে এটা বানাতে মোটামুটি ওই 45 মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু শেষে যে রেজাল্টটা হয়েছিল সেটা দেখার পর রীতিমতো আমি চমকে গেছি। খুবই সুন্দরভাবে তৈরি হয়েছিল এটা, আর এটা পুরো দোকানের গজার মতোই লাগছিল। ভীষণ সুন্দর লেগেছে খেতে। এই যে একটা মানুষ এত রকম গুণসম্পন্ন কীভাবে হয়, আমি মাঝে মাঝে সেটাই ভাবি। এনাক্ষীদি না সব কিছুই করতে পারে, একদম পারফেক্টলি সমস্ত কিছু করে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা একটা মেয়ের
একটা অন্যরকম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আজকে একটা গল্প পড়ছিলাম, জাস্টিস। অসাধারণ গল্পটা, জানেন? আমার দাদা যখন গঙ্গাসাগর থেকে ট্রান্সফার নিয়ে নেয়, তখন ওকে একটা বই দিয়েছিল শেক্সপিয়ারের। সমস্ত গল্পগুলো সেখানে লেখা আছে, শেক্সপিয়ারের যাবতীয় গল্প। ওই বইটা বাড়িতেই আছে। দাদাকে বইটা উপহার দিয়েছিল ওর কলিগরা, আবার দাদা সেই বইটা উপহার দিয়েছে দাদুকে। বিষয়টা ঠিক এইরকম, ছোটোবেলায় দাদু যখন কোনো অনুষ্ঠানে যেত, তখন মিষ্টির প্যাকেটটা আমাদের জন্য নিয়ে আসতো। এটা কিন্তু দাদুর একদম স্বচ্ছ ভালোবাসার প্রমাণ। ঠিক সেই রকম দাদা এখন একটা কলম পেলেও বা ডায়েরি পেলেও সেটা দাদুকেই আগে এসে দেয়। শুধুমাত্র দাদা নয়, বাবাও ওই জিনিসটা করে। আর তারপর দাদু কি করে জানেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাদু তখন কি করে, ধরুন দাদা দাদুকে একটা ডায়েরি উপহার দিয়েছে, দাদু ডায়েরিটা নিল, তারপর আমাকে একবার জিজ্ঞাসা করবে, আচ্ছা সীমা, তোর এই ডায়েরিটা কি লাগবে? আমি যদি বলি না, তখন বৃষ্টিকে জিজ্ঞাসা করবে, বৃষ্টি তোর কি এই ডায়েরিটা লাগতে পারে? জিজ্ঞাসা করলো। বৃষ্টি যদি বলে আমারও লাগবে না, তখন আবার দাদাকে, সুব্রতদাকে জিজ্ঞাসা করবে, মানে আমার আরেক দাদাকে, তারপর ভাইকে, এরকম করে জিজ্ঞাসা করবে। কারোর যদি প্রয়োজন না হয়, তখন সে এটা নিজের কাছে রাখবে। এতটা ভালো মানুষ। আজকের ভিডিওতে দাদুর প্রসঙ্গটা টেনে আনার একটাই কারণ, দাদা যেই বইটা দাদুকে দিয়েছিল, দাদুর অলমোস্ট প্রায় পড়া হয়ে এসেছে। আর যদিও না পড়া হয়ে থাকে, আমি 2-1 দিনের জন্য নিয়ে আসবো। এখন আমি একটু ফ্রি আছি, এই তো পড়াশুনো সবে সবে শুরু হচ্ছে এই নতুন সেমিস্টারের জন্য, তো এখন অনেকটাই ফ্রি আছি। তাই ভাবছি এবার যখন বাড়ি যাব ওই বইটা একবার নিয়ে আসব। যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, শেক্সপিয়ারের বহু লেখা পড়েছি আর অনেকগুলো পড়তে এখনও বাকি আছে, সেই জন্যই পড়বো কিছু লেখা। আর গল্পগুলো সত্যি বলতে একদম অসাধারণ। আপনাদের কোনো একদিন একটা দারুণ গল্প শোনাবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।